প্রায় 19 দিন নিশ্চুপ থাকলো কেন্দ্রীয় সরকার, শুধু একটার পর একটা ন্যারেটিভ বাজারে ছেড়ে দেওয়া হলো। ওরা প্রশ্ন তুলছে ওরা হচ্ছে ডিপ স্টেট, ওরা প্রশ্ন তুলছে ওরা হচ্ছে টুকরে টুকরে গ্যাং। তা ছিল না। ওই ছেলে মেয়েগুলোর একেবারে আমাদের আপনার ঘরের ছেলে মেয়ে ছিল, তারা প্রশ্ন তুলেছে। তাদের প্রশ্নের জবাব যদি সরকার দিত, তাহলে আজকে যে রাজনীতির অভিযোগ তোলা হচ্ছে বিরোধী দলের কাজই তাই। তারা নিঃসন্দেহে সরকার বিরোধী যদি কোনো আবেগ থাকে সেটা ইনক্যাশ করার চেষ্টা করবে। গণতন্ত্রে তো তাই হয়। আমি বলছি এই সুযোগটাই কেউ পেত না যদি সরাসরি ছাত্র এবং সরকার এক প্ল্যাটফর্মে এসে একে অন্যের হাত ধরতে পারত। সেই বাসটা কিন্তু মিস হয়েছে, এটা বাস্তব সত্য। আমি এখানে শুভময়দার কাছে আসার আগে দ্রুত একবার আপনাদের সামনে রাখবো, যেহেতু রাজ্যের দুর্নীতি নিয়ে এত কথা হচ্ছে, পাশাপাশি ওই প্রশ্ন ফাঁসের জাতীয় দুর্নীতিটাও একেবারে সেই ছবিটা দেখাবো। তার কারণ ছাত্র আন্দোলন কিন্তু ক্রমশ ছড়াচ্ছে, রাজ্যে রাজ্যে ছড়াচ্ছে। দেখুন, প্রশ্নপত্র ফাঁস চলবে না, লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা চলবে না। প্রায় প্রতি মাসে কোনো না কোনো পরীক্ষার প্রশ্ন ফাঁস চলবে না। চলবে না প্রশ্ন ফাঁসের নৈরাজ্য, আনতে হবে স্বচ্ছতা। এই দাবিতে দিল্লিতে শুরু হওয়া ছাত্র যুবদের আন্দোলন গোটা দেশে ছড়িয়ে পড়ছে। সোমবার দিল্লিতে আন্দোলনকারীদের ওপর দিল্লি পুলিশ যেভাবে লাঠি চালিয়েছিল, কাঁদানে গ্যাস ছড়েছিল, বর্বরতা নির্মমতার যে অভিযোগ উঠেছে, তার প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির পাশাপাশি আন্দোলন ছড়িয়ে পড়েছে কলকাতা থেকে কেরলম, বিহার থেকে রাজস্থান, মুম্বাই থেকে মধ্যপ্রদেশ, আগরতলা থেকে রাঁচি। तो मोदी जी, मेरी आपसे फिर से रिक्वेस्ट है, धर्मेंद्र प्रधान का इस्तीफा ले लीजिए, वरना बात सिर्फ धर्मेंद्र प्रधान के इस्तीफे की नहीं रहेगी, बात आपके इस्तीफे पर भी आ जाएगी। নিটের মতো সর্বভারতীয় এলিট পরীক্ষার প্রশ্ন ফাঁস ঘিরে উত্তাল দেশ। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি, পরিবেশ কর্মী সোনম ওয়াংচুকের অনশন, যা ঘিরে উত্তপ্ত দিল্লি, উত্তপ্ত সংসদ। এরই মধ্যে বুধবার রাতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লির যন্তর মন্তর চত্বর। সন্ধ্যে থেকেই শুরু হয়েছিল ভিড়। নিকটবর্তী ইন্ডিয়া গেট এলাকাতেও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়। তারপরই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। We are here to stand with the students. We are here to stand on the side of justice. এরই মধ্যে রাজধানী ছাড়িয়ে আন্দোলনের ঢেউ পৌঁছে গেছে কলকাতায়। শুক্রবার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলার রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করতেছে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে কলকাতা পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। দিল্লি থেকে কলকাতা কেন, দিল্লি কালকে পাটনা হয়েছে, মুম্বাই বম্বে হচ্ছে, রাত পুরো দেশ জুড়ে ছাত্ররা আন্দোলন করছে। সেই আন্দোলনকে আমরা সংহতি জানাবো না? আমরা তো কলকাতার ছাত্র, আমরাও তো এই স্ক্যামগুলোর বিরুদ্ধে। নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে পথে নামেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। পদ্মপুকুর পর্যন্ত হয় মিছিল। আমি নিজে একজন নিট অ্যাসপিরেন্ট, আমার পেপার খুব ভালো যায়, আর আমি এটাও জানতাম যে হ্যাঁ হয়ে যাবে, কিন্তু তারপরে 21 তারিখের পরীক্ষা খারাপ যায়। কারণ কি, আমাদের ডিপ্রেশন হয়, আমাদের স্ট্রেস বাড়ে, সেগুলোর দায়বদ্ধতা কে নেবে? এই আন্দোলনে আমি এই আন্দোলনের সাথে আছি। এই আন্দোলন চলবে যতদিন না আমাদের শিক্ষামন্ত্রী ইস্তফা দিচ্ছেন, আমরা এই আন্দোলন চালিয়ে যাব। প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কেরলমের তিরুবনন্তপুরমে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের খণ্ডযুদ্ধ বাধে। একই ছবি রাঁচি, পাটনা, ভোপাল, জয়পুরে। মুম্বাইতে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় আন্দোলনকারীদের। গুরুগ্রামে পুলিশ আন্দোলনকারী খণ্ডযুদ্ধ বাধে। আগরতলাতে চলে বিক্ষোভ। রাঁচিতে বিজেপি পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। পেপার লিক তো কোনো নতুন ঘটনা নয়। আইএনসি 15টা হয়েছে জাতীয় স্তরে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারা যখন ক্ষমতায় ছিল, টিএমসি 7টা, ইন্ডি জোট। এটা কি চাইছে? বিষয়টা হলো পশ্চিম বাংলাকেও যেমন অস্থির করবার জন্য চেষ্টা হয়েছে, পশ্চিমবঙ্গবাসী সেখান থেকে বাঁচিয়েছেন, আবার তারা লেগেছে। এরই মধ্যে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের ফের আলোচনায় ডেকেছে কেন্দ্রীয় সরকার। পার্থপ্রতিম ঘোষ, সৌমিত্র রায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সব মিলিয়ে দুর্নীতির জাল ছড়িয়ে পড়েছে এ রাজ্যে, অন্য রাজ্যে, গোটা দেশে এবং দেশের রাজধানীতেও। পশ্চিমবঙ্গ সরকার বলছে স্যাম্পল টেস্টে দেখা যাচ্ছে ইস্যু হওয়া 47,000 বার্থ সার্টিফিকেটে প্রায় 25%ই ভুয়ো। তার তদন্তেই আজ রাজ্য জুড়ে এইসব অসংখ্য রেট চলছে। আপনাদের মনে থাকবে এই অনুষ্ঠানেই দেখিয়েছি
তৃণমূল পরিচালিত কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন ঠিকানায় সব থেকে বেশি জাল বার্থ সার্টিফিকেট পাওয়া গেছে। কিন্তু জালিয়াতি আর দুর্নীতি কি শুধু পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতে? গোটা দেশে 10 বছরে 152টা পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। নিটের গোটা পরীক্ষাটাই বাতিল করতে হলো প্রশ্ন ফাঁসের জন্য। কত মেধাবী ছেলে মেয়ে, আমার আপনার ঘরের সেই রকম ছেলে মেয়ে, তারা আত্মহত্যা করলো হতাশার জারা জুড়োতে। তারপরও নির্মম উদাসীনতায় কার্যত ছাত্র আন্দোলনকে উপেক্ষা করলো এই সরকার। তার 20 দিন পর ততোধিক নির্মমতায় সেই আন্দোলন দমন করার চেষ্টা হচ্ছে। লাঠি থেকে কাঁদানে গ্যাস চলছে নির্বিচারে। আজ যদি বিরোধীরা এই ইস্যুতে রাজনীতি করে, আবার বলছি, তাহলে বলতেই হয় সেই সুযোগ তো করে দিয়েছে কেন্দ্রীয় সরকারের নীরবতা, আর কিচ্ছু না। হ্যাঁ, আবার বলছি, একজন ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলে আর মোদী সরকার আর একজন অধর্মেন্দ্র প্রধান, ধরা যাক, তাকে শিক্ষামন্ত্রী করলেন, তাতে কি যায় আসে? সুতরাং আমার কাছে ব্যক্তির পদত্যাগ বড় নয়, অনেক বড় হচ্ছে দায় নেয়া। অনেক বড় ইস্যু হচ্ছে এই পচে যাওয়া শিক্ষা ব্যবস্থাটাকে ত্রুটিমুক্ত করা, অন্তত করার চেষ্টাটা। কিন্তু এখনও সেই চেষ্টাটা দেখা যাচ্ছে না, না দায় নেয়ার, না সিস্টেমকে ফুল প্রুফ করার। শুভমাদা মানবেন? হ্যাঁ, শুনবো। আজকে যে আলোচনার দুটো মূল বিষয়ের মধ্যে আমরা আছি। একদিকে হচ্ছে যে বার্থ সার্টিফিকেট, তার আমরা বারবার করে দেখতে পাচ্ছি যে তার অনেক কিছু গোলমাল হয়েছে, এবং প্রশ্ন লিক নিয়েও একটা আলোচনা একসঙ্গে চলছে, এবং দুটোর ক্ষেত্রেই যুক্তি আছে। যে ধরুন তৃণমূলের যে ধরনের প্রতিযুক্তি হতো আমাদের আগে, যে গুজরাটে তো 31 বছর বিজেপি সরকারে আছে, তাহলে সেখানে কি কোনো বার্থ সার্টিফিকেট নিয়ে গোলমাল হয়নি? নিশ্চয়ই একটা খুঁজে পাওয়া যাবে, কেউ তো আটকাতে পারবে না। আবার একই রকমভাবে এই যে প্রশ্ন ফাঁস, পশ্চিমবঙ্গে কি হয়নি, আমার যতদূর মনে পড়ে আমাদের ঠিক পরের বছর বা আগের বছর অঙ্কের প্রশ্ন নিয়ে একটা গন্ডগোল হয়েছিল একেবারে বামফ্রন্ট সরকার তখন, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি 80-র দশকে বামফ্রন্ট সরকার মোটের ওপর একটা সুস্থ শিক্ষা ব্যবস্থা চালানোর চেষ্টা করছিল, তখনও প্রশ্ন ফাঁস হয়েছে। এবার গুরুত্বপূর্ণ কোন জায়গাটা, একটা হচ্ছে যে 25% বার্থ সার্টিফিকেটেই গোলমাল আছে। এই যে সংখ্যাটা, বা গত কয়েক বছরে 152টা পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে। এবার কেন প্রশ্ন ফাঁস বেশি হবে? সত্যিই তো, কারণ এখন জিনিসপত্র অনেক বেশি অনলাইনে এসে গেছে। বার্থ সার্টিফিকেটে গোলমাল অনেক বেশি হবে কারণ এখন কোনো একটা জিনিসের ছবি তুলে তাকে চট করে বদলে দেওয়া অনেক সহজ, ফলে এই ঘটনাগুলো ঘটবে। এবার আমরা কোন জায়গার থেকে বিষয়টা দেখব? আমি বারবারই একদিন বিমলদার কথা শুনেছি, বিমলদা বারবারই বলেছেন যে একটা রাজ্যে সবসময় গঠনমূলক সমালোচনা করতে হবে। ফলে শুভেন্দুবাবু যতই রাগ করুন, শুভেন্দুবাবু ভালোই চালাচ্ছেন, কিন্তু শুভেন্দুবাবুকে যেটা বলতে হয় যে দাদা, আমরা কিন্তু আগামী কয়েক বছর রাজনৈতিক বিশ্লেষক হিসেবে একেবারে আপনার প্রশংসা করব না, আপনার তো আমাদের প্রশংসার দরকার নেই, মানুষ তো আপনাকে ভোটে জিতিয়েই এনেছেন, ফলে আপনি যা করবেন আমরা তার খুঁত ধরার চেষ্টা করব। নরেন্দ্র মোদী ক্ষমতায় আছেন, আমরা নরেন্দ্র মোদীর খুঁত ধরার চেষ্টা করব। এখন আর তৃণমূল নিয়ে এই যে প্রত্যেক দিন একটা করে বড় রচনা লেখা, তৃণমূলের দুর্নীতি সম্বন্ধে যাহা জানো লিখো সুমনবাবু, আর কত লিখবেন সবাই জানে। ফলে তৃণমূলের দুর্নীতি নিয়ে আশা করব বিজেপি কোনো হোয়াট অ্যাবাউটিজম করবে না। সকলেই জানে যে বিজেপি সংগঠন ভিত্তিক দল, তার পেছনে একটা RSS এর মতাদর্শ আছে, তারা সাধারণভাবে কংগ্রেস যখন চলে গেছিল দুর্নীতির বিরুদ্ধে সেই জায়গায়। ফলে আজকে বিজেপির বিরুদ্ধে আমাদের বক্তব্যটা কি হবে, যে দেখুন আপনারা যখন এই ধরনের বার্থ সার্টিফিকেট নিয়ে আলোচনা করছেন, এমন হতেই পারে দেশের কিছু ভালো মানুষও আছেন যাদের সত্যি বার্থ সার্টিফিকেটটা হারিয়ে গেছিল। ফলে বিজেপির যারা সরকারে তাদের আমরা কোথায় ধরবো, যে উল্টো ভুলটা করবেন না, জোর করে ঘেঁটি ধরে কোনো একটা সত্যি ভারতে জন্ম তাকে যেন বার করে দেবেন না। এবং আমার ধারণা এখন যে বিজেপি সরকার আছে তারা সবে 2-2.5 মাস ক্ষমতায় এসেছে। ভারতে জন্ম নয়, এখানে ভোট দিচ্ছে বেআইনিভাবে, তাকে ঘেঁটি ধরেই বার করতে হবে সমানভাবে। একেবারে সে তো আমাদের দেশের যে নিয়ম। এবার এখানে খুব অদ্ভুত কিছু প্রশ্ন আসে শুনবো, এই যে রাজনীতিতে বা সমাজে শূন্য এক কিছু নয়। ধরুন বাংলাদেশ থেকে কোনো এক মহিলা গোপনে ঢুকে পড়লেন ভারতবর্ষে, তারপর কোনো এক উপন্যাসের চরিত্রের মতো একজন হিন্দু, তিনি ধরা যাক মুসলমান, কোনো এক হিন্দু বিজেপি সমর্থকের সঙ্গে তার বিবাহ হলো, তার একটি সন্তান হলো। এবার দেশ তার মতন করে ভাববে তার ছেলেপুলে হলে তাকে ভারতের নাগরিক করবে কি করবে না, সেটা তো সময় সাল সব দেখতে হবে। দেশের যে নিয়ম আছে, পাসপোর্ট, তার যে ডকুমেন্ট, আইন আছে, এই ভারতবর্ষেই আছে, একেবারে দেশ সেই অনুযায়ী ভাববে। এবং সেইখানে কিছু মানুষ বলবেন রাষ্ট্র একটু সমবেদনার দৃষ্টিতে দেখো, কেউ বলবেন না এটা করা যাবে না। সারা বিশ্ব জুড়ে দক্ষিণপন্থী বামপন্থী রাজনীতি, তার ভাবনা। নরওয়েতে একরকম বিয়ে করলে এক ধরনের ঘটনা ঘটে, আমেরিকা এক ধরনের ঘটে, ভারতে এক ধরনের ঘটে। অন্য জায়গায় শুভেন্দুবাবুর কাছে যে বিষয়গুলো আমরা বারবার বলবো না, তিনি সদ্য ক্ষমতায় এসছেন, আর নরেন্দ্র মোদীরা কিন্তু এবার তৃতীয়বারের ক্ষমতায়।
ফলে এই যে ইন্টারনেট এসছে, সফটওয়্যার এসছে, এর যে কি গোলমাল হতে পারে, এই যে সিবিএসইর খাতাগুলো মানুষের কাছে খাতাগুলো না পাঠিয়ে সেটাকে পাতার পর পাতা স্ক্যান করে ফেললাম, কোটি কোটি পাতা স্ক্যান। আরে স্ক্যান করতে গেলে কিছু পাতার স্ক্যানে তো গন্ডগোল হবেই। এবার জেনারেলি কি হয়, কতগুলোই গন্ডগোল হবে না, এন অর্থাৎ পাতার সংখ্যা যদি 1 কোটি হয় আর ভুল হওয়ার প্রবাবিলিটি যদি ভীষণ ছোটও হয়, তখন ওই এনকে পি দিয়ে গুণ করলে হয়তো কয়েক হাজার পাতা ভালো করে ছবি ওঠেনি। এইবার মাস্টারমশাই দিদিমণিরা খাতা দেখতে গেছেন, স্ক্রিনে দেখেছেন, দেখে চেষ্টা করেছেন, ঠিক করে নম্বর দেওয়ার পারেননি, গুলিয়ে ফেলেছেন, কতগুলো কথা হেড এক্সামিনারের কাছ দিয়ে কোথায় পৌঁছেছে, এবার গেছে একটা বিরাট গন্ডগোল। ঠিক, কিন্তু আমি বলছি এটাকেই নিখুঁত করা যেত যদি একটা 2 মাসের ট্রেনিং হতো। একটা ট্রেনিং হতো একদম, মানে আমি বলছি এই সেন্সিটিভিটিটা তো একটা সরকারের কাছ থেকে মানুষ আশা এই করে। যে আমার এখানে- কেননা আপনার 0.01%ও যে ছাত্রটার হলো, তারা আমি বলছি যে আজকে নিটের যে 20 জন ছাত্রকে আমরা হারালাম শুধু হতাশার জন্য, তার তো জীবনটা শেষ হয়ে গেল। এইখানেই হচ্ছে সংবেদনশীলতার কথা আমরা বারবার আবেদন করছি। সেটা হচ্ছে কি, স্ক্যানটা 2 কপি করে করলেই মিটে যেত। আমাদের বক্তব্য হচ্ছে যে বিজেপি সরকারের প্রথম এবং দ্বিতীয় রাজত্বে কি হয়েছিল, যে এই যে আমরা বারবার বলি না যে যারা দায়িত্বে আছেন তারা কি ঠিকভাবে দায়িত্ব পালন করছেন। শেষ যে কথাটা বলবো, দুটো বিষয়ের আমি বলবো সংবেদনশীলতার প্রশ্ন। একটা জায়গা সুমনবাবু একটু ডিকনস্ট্রাকশনে যাচ্ছি, বিনির্মাণে, সেটা হচ্ছে মূলধারার সংবাদ মাধ্যম। তাদের কাছে বিশেষ করে দিল্লি কেন্দ্রিক মূলধারার সংবাদ মাধ্যম, তারা কিন্তু যদি একটুখানি মাঝামাঝি থেকে নিরপেক্ষ মতামত দিতেন, একেবারে শাসকের পক্ষে কথা না বলতেন, তাহলে হয়তো এই ছাত্রদের আন্দোলন সম্পর্কে বিজেপির সরকার অনেক ভালোভাবে জানতে পারত। এবং দ্বিতীয় যেটা খুব সাবধানে বলতে হবে, প্রথম পয়েন্টটা হাস্যকর, তার কারণ বিজেপি সরকারের রাজধানীতে বসে হচ্ছে, সরকার কি চোখে ঠুলি আর কানে তুলো গুঁজে আছে, তাকে মিডিয়া দিয়ে দেখতে হবে। ঠিক, তার মানে মিডিয়া যে গণতন্ত্রের একটা স্তম্ভ, সে কিন্তু বিজেপি না দেখলেও সাধারণ মানুষের কাছে সেই দেখাটা যদি ঢাকা দিয়ে দেয়। এবং আমি আপনাকে জানিয়ে রাখি, যুগে যুগে এই জিনিস হয়েছে। ধরুন 34 বছরের বামফ্রন্ট সরকার, তারা কি করলো, মিডিয়ার একটা সংবাদ চ্যানেলের সমস্ত দায়িত্ব নিয়ে নিল। একেবারে এই জিনিস বামফ্রন্ট করেছে, এই জিনিস প্রদীপ্ত তৃণমূল করেছে, দিদি মিডিয়া আর মোদি মিডিয়া তো করছে। কিন্তু আমি বলছি এই ঘটনার সঙ্গে সরকারের দেখা না দেখার কোনো সম্পর্ক নেই, কিন্তু সরকার অসংবেদনশীল আচরণ করেছে, পিরিয়ড। একেবারে। লাস্ট যে কথাটা, সরকারেরই একটা অংশ হচ্ছে আমাদের আইনি ব্যবস্থা। আমি বলছি যে সমস্যাগুলো, এই আরশোলা শব্দের ব্যবহার, আমি ছবিগুলো দেখব কি দেখব না, অর্থাৎ সম্পূর্ণ আমাদের বিচার ব্যবস্থার ওপর সম্মান রেখে আমি বলছি সরকার মানে প্রশাসন বাদেও তার যে মূল দুটো স্তম্ভ সংবাদ মাধ্যম এবং বিচার ব্যবস্থা, তারা কি কোনো কারণে কেন্দ্রের এই সরকারের সঙ্গে দূরত্বটা খুব কমিয়ে ফেলছে, যে কারণে কিন্তু সংবেদনশীলতার অভাব হচ্ছে সরকারের। ফলে সরকারকে সতর্ক হতে হবে এবং দেশের অন্যান্য যে অর্গানাইজেশন যারা গণতন্ত্রের স্তম্ভ, তাদেরও কিন্তু সতর্ক হওয়ার একটা দায়িত্ব। আমাদের রাজ্যে নন্দীগ্রামের গুলি চালনাকে সংবাদ মাধ্যমের একটা অংশ এই রাজ্যে সমর্থন করেছে। বকটুইতে 12টা মানুষ জীবন্ত পুড়ে গেছে, এই রাজ্যের সংবাদ মাধ্যম মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছে। মানে শুভময়দা যেদিকে অঙ্গুলি নির্দেশ করেছে, আমি সম্পূর্ণ একমত, দ্বিমত হওয়ার কোনো জায়গা নেই। কিন্তু আমার বক্তব্য, সরকারের চোখ আর কান মিডিয়া নয়, তার একটা প্রজন্ম সেই সরকারের থেকে মুক্তি দিয়ে দিচ্ছে। সেই দিন ছাত্ররা যখন মানে সংসদ ঘেরাবের ডাক দিল, সরকার কি করলো? সরকার তার ইন্টেলিজেন্স টোটাল ফেল করলো। কত ছাত্র আসবে সে কিছু আন্দাজি করতে পারলো না। বেধড়ক লাঠি চার্জ করলো, একদম মানে কয়েকশো ছেলে মেয়ে হাসপাতালে, এখনো হাসপাতালে লড়াই করছে। কেউ করলো শুধু নয়, কাল রাত অবধি করেছে, কালকে রাতেও করেছে ধারাবাহিক। এবং শুধু তাই নয়, আমি ইন্টারনেট বন্ধ করে দিলাম, 16টা মেট্রো স্টেশন বন্ধ করে দিলাম, আমি চোখ বন্ধ করলাম, কান বন্ধ করলাম। প্রলয় কি বন্ধ হবে? তুমি শুরুর থেকেই সংবেদনশীল ছিলে না, উড়িয়ে দিয়েছো, অ্যান্টি সোশ্যাল বলেছো, অ্যান্টি ন্যাশনাল বলেছো, দিনের পর দিন একটা ভুয়ো গল্প বলেছে, একদম দিনের পর দিন ডিপ স্টেটের গল্প শুনিয়েছে, ন্যারেটিভ, ফলস ন্যারেটিভ করেছে। অথচ সমস্যাটা সমাধান করবার জন্য যে আলোচনা করা দরকার, যে সংবেদনশীলতা দরকার ছিল, সেটা করেনি। যেভাবে পুলিশ সেদিন পিটিয়েছে সোমবার দিন রাত্রেবেলা, কালকেও পিটিয়েছে যেভাবে, আজকে আমার এই রাজ্যে হলে আর তৃণমূলের শাসন এই রাজ্যে হলে বিমল দেরা সেটা সমর্থন করতো। আমি দ্রুত রাজনীতির এই অংশ, আজকে প্রধানমন্ত্রী বলছেন ফাস্ট ট্র্যাক কোর্টের কথা,
ঠিক কোথায় ইস্যুটা দাঁড়িয়ে আছে একেবারে পরিষ্কার আপনাদের সামনে রাখবো। এবং আবার বলছি, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার ইস্যুতে এখনও অনড় আন্দোলনকারীরা। দেখুন, প্রশ্ন ফাঁসের প্রতিবাদে উত্তাল দিল্লি। ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা নিটের প্রশ্ন ফাঁসের পর যে 14 জন পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং সম্প্রতি পুলিশের লাঠিচার্জে যে আন্দোলনকারীরা আহত হয়েছেন তাদের পাশে দাঁড়াতে বৃহস্পতিবার রাহুল গান্ধীর বাসভবনে বৈঠকের পর বিরোধী নেতা নেত্রীরা ঐক্যবদ্ধ হয়ে গান্ধী স্মৃতি ভবনে যাওয়ার চেষ্টা করেন। শুরুতে তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। तो हमारे स्टूडेंट्स हैं वो सड़क पे हैं, तो सारे के सारे ऑपोजिशन एमपीज को लगा कि हमें भी सड़क पे होना चाहिए, तो हम चाहते थे कि सारे के सारे ऑपोजिशन एमपीज इंडिया गेट जाएं, उन्होंने मना कर दिया, रोक दिया। श्रीमान राहुल गांधी, इनको अपील करना चाहता हूं और चुनौती भी देना चाहता हूं कि अगर उनमें हिम्मत है और वो सचमुच विद्यार्थियों का हित चाहते हैं तो संसद में चर्चा करें। বেশ কিছুক্ষণ পর বাসে করে গান্ধী স্মৃতি ভবনে পৌঁছন রাহুল গান্ধী সহ বিরোধী সাংসদরা। মহাত্মা গান্ধীর হত্যাস্থলে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গান তারা। महात्मा गांधी जी लड़े किस लिए थे? आज उसी देश के बच्चों को आप इसलिए पीट रहे हैं क्योंकि वो अपना अधिकार मांग रहे हैं। इसी देश में वो लोकतंत्र खत्म करने जा रहे हैं, उसके लिए वो अपना अधिकार मांग रहे हैं कि न्याय मांग रहे हैं। Arrests have been made. Today PM has announced that fast track process will be set roll, and those who have done this terrible crime against the young generation of our country will be punished at the earliest. When the government is willing to have full-fledged discussion in the House, come discuss. Ministers who are willing to answer, the leader of the House who is willing to speak. Congress party's intention is only disruption. They don't want solutions. বিরোধীদের ক্ষোভ বিক্ষোভ চলছে সংসদের ভেতরে বাইরে। বৃহস্পতিবার সংসদের বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হন বিরোধী জোটের সাংসদরা। একজোট হয়ে বিক্ষোভ দেখান রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী ও অখিলেশ যাদবরা। সামিল হন সোনিয়া গান্ধীও। सिस्टम में भरोसा टूट गया है, बच्चों का, स्टूडेंट्स का भरोसा टूट गया है। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের কাছে ধর্ণা দেন রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, অখিলেশ যাদবরা। তার প্রতিবাদে এদিন অধিবেশন শুরুর আগে সংসদ চত্বরে বিক্ষোভ দেখায় এনডিএ। সেই বিক্ষোভে দেখা যায় এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও শতাব্দী রায়কে। এনডিএর বিক্ষোভ চলাকালীন সেখান দিয়ে যাচ্ছিলেন রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী। রাহুল গান্ধীর নামে স্লোগান দিতে শুনে দাঁড়িয়ে যান প্রিয়ঙ্কা, পাল্টা স্লোগান তোলেন তিনিও। উত্তাল হয় সংসদও। বিরোধীদের হট্টগোলের জেরে দফায় দফায় মুলতবি হয় লোকসভার অধিবেশন। এসবের মধ্যে প্রশ্ন ফাঁস নিয়ে ক্ষোভ বিক্ষোভের আবহে নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে আমরা ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। যারা আমাদের যুব সমাজের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে তাদের রেয়াত করা হবে না। প্রধানমন্ত্রী পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই পোস্টটি উদ্ধৃত করে রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে লেখেন, আপনি আমাদের তরুণদের ভবিষ্যতের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। আপনারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি কবজা ও ধ্বংস করার সুযোগ দিয়েছেন এবং তাতে উৎসাহ জুগিয়েছেন। পাশাপাশি এর জন্য দায়ী প্রত্যেক ব্যক্তিকে আপনারা সুরক্ষা দিয়েছেন। পড়ুয়াদের দাবি পরিষ্কার, প্রথম ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, দ্বিতীয় পড়ুয়াদের কাছে ক্ষমা চাওয়া ও তৃতীয় পড়ুয়াদের উপর অত্যাচার যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। ঠিক এইখানে দেখাবো যে এই বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলছেন। এ সম্পর্কে প্রধানমন্ত্রী খুব স্পষ্ট বক্তব্য রেখেছেন। আমি প্রধানমন্ত্রীজির বক্তব্যকে আজকে সোশ্যাল মিডিয়াতে দিয়েছি। প্রধানমন্ত্রীর বক্তব্যই আমাদের সকলের বক্তব্য। আমরা আলাদা করে এই সম্পর্কে কোনো বক্তব্য রাখতে চাই না। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যটাই সমাজের সব স্তরে পৌঁছে দিতে চাই। ভারতবর্ষে সুমহান গণতন্ত্র আছে,
কেউ যৌক্তিক আন্দোলন করলে সরকার সেটা দেখবেন, কিন্তু অন্য কারো কোনো উদ্দেশ্য থাকলে বিনা নির্বাচনে সেটা সম্ভব নয়, এটাও মাথায় রাখতে হবে। গণতান্ত্রিক মিছিল মিটিং করলে অসুবিধা নেই, কিন্তু হোস্টেল থেকে জোর করে ছাত্রছাত্রীদের বের করলে গত পরশুদিন যাদবপুরে হয়েছে। আমাকে হোস্টেলের স্টুডেন্টরা বলেছে যে আমরা যেতে চাইনি, আমাদেরকে বাধ্য করিয়েছে। আমি আজকে ভিসিকে বলেছি, যাদবপুরের ভিসির সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, যে দেশ গণতান্ত্রিক দেশ, বাক স্বাধীনতা আছে, কিন্তু হোস্টেলের ছেলেদের জোর করে এসব করা যাবে না। আর মিছিল মিটিং তো আমরা অ্যালাউড। আমি বলছি গণতান্ত্রিক দেশে ছাত্রদের ঠিক যেমন জোর করে হোস্টেল থেকে নিয়ে যাওয়াটাও ঠিক নয়, তেমন পাশাপাশি প্রত্যেকের আন্দোলনের অধিকার আছে, আর এই বিষয়ে তো বটেই। মুখ্যমন্ত্রীর কথার সঙ্গে তো আমি কোথাও ভিন্ন মত পোষণ করছি না। গণতান্ত্রিক দেশে যেরকম গণতন্ত্রের আরেকটি বিষয় হচ্ছে আলাপ আলোচনা। এই যে আমরা এতগুলো লোক এখানে কিন্তু কথা বলছি, পরস্পরের যুক্তিকে খণ্ডন করছি। আমরা যদি ঘুষোঘুষি লাগিয়ে দিই সেটা খুব ভালো ভদ্র সমাজের হবে না। বারবার আমি খালি এই রাহুল গান্ধীকে প্রশ্ন করছি, আপনি আলোচনা থেকে পালাচ্ছেন কেন? এই একটা লিস্ট আমার কাছে রয়েছে, চাইলে আমি দেখিয়ে দিতে পারি। ওনার কংগ্রেসের আমলে কেন্দ্র এবং রাজ্যে যখন ক্ষমতায় আছেন কতবার কোশ্চেন লিক হয়েছে। আমি এখানে যাব না, কারণ এইসব তথ্য দিয়ে এইটাকে কোনো জাস্টিফাই করার চেষ্টা করছি না। কোশ্চেন লিক খারাপ। আমরা যুব সমাজের পক্ষে, মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আটমোস্ট ইম্পর্টেন্স যুব সমাজের ওয়েলফেয়ারের জন্য আমাদের রয়েছে, এবং ইনসেনসিভিটির কথা উঠলো, বিশ্বনাথ তুললো। 2024 সালে আইন তৈরি করা হয়েছে, পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট 2024। আরেকটা ফাস্ট ট্র্যাক কোর্ট, বম্বে, ক্যালকাটা, দিল্লি, মধ্যপ্রদেশ হাইকোর্ট, এখানে কিন্তু ফাস্ট ট্র্যাক কোর্ট হবে। আর সবচেয়ে বড় কথা, এই প্রথম কথা, দ্বিতীয়টা হবে তাতে হয়ে কি হবে জয়ন্ত বেটার বলতে পারবে। দুই হচ্ছে আইন কি করবে। আমি বলে আপনি আইন করলেন আর পর পর প্রশ্ন লিক হচ্ছে, এমন পর্যায়ে সেটা লোকালি নয়, সেন্ট্রাল পরীক্ষা সেটা বাতিল করে দ্বিতীয়বার নিতে হচ্ছে। সেন্ট্রাল পরীক্ষা আপনি নিজে অধ্যাপক, আপনি বলুন তো, আপনার একজন ছাত্র আজকে কি বার, তা বৃহস্পতিবার, সে যে মানসিকভাবে যে পরীক্ষা দিতে পারে, পরের বৃহস্পতিবার পরীক্ষা হলে ভালো হতে পারে, খারাপ হতে পারে, সে কেন এই হতাশার মধ্যে দিয়ে যাবে একবার পরীক্ষা দিয়ে? আমি তো আবার বলছি, এটাকে বন্ধ করার জন্য যতটা সম্ভব চেষ্টা চলছে, কিন্তু আমার প্রশ্ন, কেন বারবার ডিপ স্টেটের এজেন্টদের কথা বলা হচ্ছে? গতকাল আমি কিন্তু অনেক রাত অব্দি জেগে জেগে দিল্লিতে কি কাণ্ড হচ্ছে দেখেছি। পুলিশের দিকে বোতল ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে, পুলিশ যাতে রিটেলিয়েট করে সেটাকে দেখানো হবে। ছাত্রছাত্রীদের সেটা দেখলেন, কিন্তু পুলিশের লাঠিতে যে পেরেক লাগানো ছিল সেটা কোন আইনে ভারতবর্ষে এটা দেখলেন না। লাঠিতে পেরেক ছিল কিনা সেটা কিছু লোক রটাচ্ছে, ওটা আপনিও দেখেননি, আমিও দেখিনি। দ্বিতীয় কথা বলছি, আপনাদের অনেক সাংবাদিক, মহিলা সাংবাদিক, যেভাবে একদল লোক নোংরামি করেছে ওই আন্দোলনের নামে, আপনি সেটা কিভাবে নিচ্ছেন? না, অত্যন্ত খারাপ। তাতে ইস্যুটা বিন্দুমাত্র না, বরঞ্চ আমি আপনাকে মনে করিয়ে দেবো যে এই ধর্মেন্দ্র প্রধান গোটা দেশ, যদিও আমি তার সঙ্গে আবার বলছি দ্বিমত, একজন ধর্মেন্দ্র প্রধান সরে অধর্মেন্দ্র প্রধান এলে কিচ্ছু লাভ হবে না, লাভ হবে সিস্টেমটাকে পিউরিফাই করলে। কিন্তু যে ধর্মেন্দ্র প্রধানের রাজনৈতিক উত্থান হয়েছিল একটা ছাত্র আন্দোলন থেকে, আমি বলছি সেই আন্দোলনের ছবি যদি আপনি পুরনো কাগজে দেখেন, একই রকম উত্থান হয়েছিল। লাস্ট কথা হচ্ছে, কালকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখবেন এসেছে নরেন্দ্র মোদীর বাপ মা তুলে গালি দিচ্ছে, এটাও আন্দোলন, এটাও তো আন্দোলনের নামে হচ্ছে। কারা গেছে বলে যে এটা লাস্ট লাইন আমার, তৃণমূল কংগ্রেস যে রাজ্য পরীক্ষাটাকে তুলে দিয়ে চুরি সাম্রাজ্য করেছিল, এখনো 26,000 মানুষ কাঁদছে, ওদের চোখের জলে ওরা ক্ষমতা থেকে চলে গেছে। সমাজবাদী পার্টি, যাদের লক্ষ্য 2027-এ উত্তরপ্রদেশে কিছু একটা করা, এবং উত্তরপ্রদেশে অবাধে গণটোকাটুকির একটা বড় সিস্টেম ওরা তৈরি করেছিল। আমার মনে আছে যখন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী সবাই বাবরি মসজিদ বা ভাঙার ব্যাপারে কল্যাণ সিংকে দায়ী করে, উনি ওখানে পরীক্ষা হলে টোকাটুকি করাটাকে অপরাধ ঘোষণা করেছিলেন, এরা ক্ষমতায় এসে ওটাকে উল্টো করেছিল। সেই জন্যই তো দাদা 2014 সালে দেশের লোক কংগ্রেসকে ঘাট ধাক্কা দিয়ে নরেন্দ্র মোদীকে 2014 সালে প্রধানমন্ত্রী করেছিলেন, যে ছবিটা তিনি পাল্টাবেন। আমরা পাল্টানো, পাল্টাবো, আবার আমি বলছি পাল্টাচ্ছি, অনেকটাই পাল্টেছে, কিন্তু দয়া করে ওই তৃণমূল বা ওই এসপি সমাজবাদী পার্টি, রাহুল গান্ধীর মতো একদম, আমি বলছি বিমলদা বলছেন যে পাল্টাবো, আবার বলছে অরিজিৎ সিং এর গানের মতো, আর কবে?
আর কবে? হ্যাঁ, খুব দ্রুত ওয়ান লাইনার। যে খানে কে দাঁত আলাগ আর দিখানে কে দাঁত আলাগ, আমি একটা প্রমাণ করে দিই। ওরা অতি সত্বর এই 19 তারিখে একটা অর্ডার পাস করেছে, অর্ডার জনসমক্ষে এনেছে। ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট 1980 বলে, ওরা বলছে 19/7/2026 থেকে 18/10/2026, ভাবো 19/7/2026 থেকে 18/10/2026 ডিটেনিং অথরিটিকে কমিশনার অফ পুলিশ দিল্লির ডিটেনিং অথরিটি। আমি বলছি ফাস্ট ট্র্যাকে আদৌ কোনো কাজ ছাত্র আন্দোলন ছিল, তোমরা কি করেছো গোটা দেশ দেখেছে। প্রথম কথা হচ্ছে ফাস্ট ট্র্যাক কোর্ট করবো তো পরে, আগে তো আমরা অপরাধটাকে ধরবো। বারবার একই ধরনের অপরাধ হয়ে যাচ্ছে, অথচ ধরতে পারছি না। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ভবিষ্যতে অপরাধটা আর হবে না এ কথা কিন্তু বললেন না, উনি বললেন ফাস্ট ট্র্যাক কোর্ট করবো। সুমন, এটা কথার কথা নয়, আমি বলছি প্রতিশ্রুতি নয়। যেখানে ট্র্যাক রেকর্ড এই এবং প্রতি বছর প্রশ্ন লিক হওয়াটা নিয়মে হয়েছে, সেখানে তো স্পষ্ট পদক্ষেপ বলতে হবে। আমি সেটাই তো বলছি যে সেই জন্য তো ছাত্র সমাজকে আরো ক্ষিপ্ত করে তুললো যে ভবিষ্যতে এই অপরাধটা হবে না, সে প্রতিশ্রুতি আপনি দিতে পারলেন না। দ্বিতীয় কথা, ফাস্ট ট্র্যাক কোর্ট সারা রাজ্যে সারা দেশে রয়েছে, অথচ না জজ সাহেব রয়েছেন, না একতারা কাগজ স্যাংশন হয়েছে, কোনো লাভই হচ্ছে না। এত বড় একটা স্ক্যাম হলো এবং সিস্টেমেটিক্যালি হয়ে যাচ্ছে সুমন। এটা তো একটা এখন পর্যন্ত কোনো এফআইআর হয়েছে কিনা জানি না, এটা কে ইনভেস্টিগেশন করছে তা জানি না। আমি দ্রুত আবার ওই দুটো শব্দে ফিরবো, আর কবে। আর যার এই গান অরিজিৎ সিং, সলমান খান, আরিয়া ভাট, নাসিরুদ্দিন শাহ, কিন্তু আমি সেলিব্রিটি বা কৃতি মানুষদের কথাই বলছি না, আমি বলছি সাধারণ মানুষের কথা, যারা চাইছেন, যাদের ঘরের ছেলে মেয়েরা এবং এই এখানে স্টুডিওতে যারা বসে আছেন, দলমত নির্বিশেষে আমি নিশ্চিত যে প্রত্যেকে চাইছেন যে তাদের রাস্তায় নামতে যেন না হয়। রাস্তায় নেবে, রাস্তায় টেকে আন্দোলন করা কি কেউ চায়? আমি বলছি যে আবার বলছি, দ্বিতীয়বার বলছি, সম্ভবত তৃতীয়বার বললাম যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, সেখানে আরেকজন অধর্মেন্দ্র প্রধান বা অন্য কারুর আশাটা ইস্যুই নয়। ইস্যু হচ্ছে এই সিস্টেমটা যেটা একেবারে ঘুণ ধরে গেছে, সাদা চোখে দেখা যাচ্ছে, সেই সিস্টেমটা কি পাল্টাবে? কিন্তু সাধারণ মানুষের পাশাপাশি এবার অবশেষে অনেক অপেক্ষার পর 20 দিন পর কৃতি মানুষরাও মুখ খুলছেন। দেখুন, ছাত্রেরা পাক স্বাধীনতা চায়, ওরা হাঁটে যুক্তির রাস্তায়, সেই সড়কে অগাধ বিশ্বাস আমার, তাই সংহতি জানাই। সময় যত গড়াচ্ছে ততই অন্য মাত্রা পাচ্ছে যন্তর মন্তরের প্রতিবাদ। একজোট হয়ে পথে ছাত্র যুবরা, পড়ুয়াদের প্রতিবাদের ভাষায় মিশে যাচ্ছে সুর। গিটার হাতে প্রতিবাদী গায়ক রূপম ইসলাম। নিটের প্রশ্নভাসের প্রতিবাদে উত্তপ্ত দিল্লি। দেশের নানা প্রান্ত থেকে আন্দোলনে সামিল হচ্ছে তরুণ প্রজন্ম। সোনাম ওয়াংচুকও লাগাতার অনশন চালাচ্ছেন। আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ার প্রতিবাদে সরব হচ্ছেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা। इस वक्त मेरा दिल भी भरा हुआ है और मैं गुस्से से खौल भी रहा हूं ये देखकर कि हमारे इन बच्चों के साथ किस तरह जुल्म का बर्ताव किया जा रहा है। उन अपने बच्चों के बारे में भी सोचा करो और ये भी सोचो कि तुम्हारा अंजाम तुम्हें भी एक दिन मिलेगा जरूर। इन सब बच्चों से मैं कहना चाहता हूं कि हिम्मत ना हारें। बहुत से लोगों की हमदर्दी आपके साथ है, आप लोग अपनी लड़ाई लड़ते रहें, हम सब आपके साथ हैं। और इस मुल्क की हुकूमत को मैं सिर्फ इतना कहना चाहता हूं, सब याद रखा जाएगा। অভিনেতা পরিচালকেরা এখন ভারতের ভবিষ্যৎ প্রজন্মের পাশে। Whatever is happening in Delhi at Jantar Mantar and whatever the students are standing for is extremely justified. Country where students democratically, constitutionally, non-violently can question an injustice. যুব প্রজন্মের আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে সরব হয়েছেন গায়ক অরিজিৎ সিং। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, এখন তো এখানে ছাত্রদের মারছেন আপনারা, লজ্জা করে না? হ্যালো নেতা, মন্ত্রী, কি চলছে ভাই? আপনারা নিজেদের ঈশ্বর ভাবছেন নাকি? সব কিছু মনে রাখা হবে। অভিনেতা রাজনীতিবিদ কামাল হাসান সমাজ মাধ্যমে লিখেছেন, একটি শিশু যখন প্রথম কেঁদেছিল তখনই আমাদের শোনা উচিত ছিল। ছাত্রদের ক্ষোভকে অবহেলা না করে শিক্ষা ব্যবস্থায় অবিলম্বে সংস্কার আনা জরুরি। পড়ুয়াদের সঙ্গে দিল্লি পুলিশের এই আচরণের প্রতিবাদে সমাজ মাধ্যমে অভিনেতা সলমান খান বলেছেন,
শান্তিপূর্ণ আন্দোলনে বলপ্রয়োগের ঘটনা দুঃখজনক। শিক্ষাকে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত। ছাত্রদের ন্যায্য উদ্বেগকে রাজনৈতিক বিতর্কে পরিণত করা উচিত নয়। পরীক্ষা ব্যবস্থার প্রতি শিক্ষার্থীদের আস্থা ফিরিয়ে আনা জরুরি। সচিন তেন্ডুলকরও লিখেছেন, আমাদের এমন একটা সংস্কৃতি তৈরি করা উচিত যেখানে পরিশ্রম স্বীকৃতি পাবে, সততা উৎসাহ পাবে, মেধা জয়ী হবে। অভিনেতা রাজকুমার রাও এক্স হ্যান্ডেলে লিখেছেন, পড়ুয়াদের দায়িত্বের সঙ্গে নিজেদের মতামত প্রকাশ করতে দিন। কর্তৃপক্ষ যেন খোলা মনে সহানুভূতি এবং সত্যিকারের শোনার আগ্রহ নিয়ে সাড়া দেয়। আলোচনার মাধ্যমে প্রকৃত ও স্থায়ী পরিবর্তন আসে, সংঘাতের মাধ্যমে নয়। पुलिस सिपाही लाठी वाले क्या घर जाकर तू रोया कल, रे सांसद मेरी संसद वाले क्या घर जाकर सो पाया कल। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে অভিনেত্রী প্রীতি জিন্টা সমাজ মাধ্যমে লিখেছেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং এমন শিক্ষাগত সংস্কারের দাবি জানানো জরুরি যা আমাদের তরুণদের ভবিষ্যতের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। উভয় পক্ষই অর্থবহ ও গঠনমূলক আলোচনায় বসুক এবং এমন সমাধান বেরোক যাতে আমাদের তরুণ সমাজ ও গণতন্ত্রের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে ওঠে। ইনস্টাগ্রামে অভিনেত্রী করিনা কাপুর লিখেছেন, কয়েকদিন ধরে আমি এই বিষয়টি নিয়ে ভেবেছি, কিন্তু আর চুপ থাকতে পারছি না। এত তরুণ তরুণীর কণ্ঠস্বর যারা শোনার জন্য আবেদন জানাচ্ছে, তাদের উপেক্ষা করা অসম্ভব এবং তাদের উপেক্ষাও করা উচিত নয়। সমাজ মাধ্যমে অভিনেত্রী টুইঙ্কেল খান্না লিখেছেন, এমন দেশের অংশ হতে পেরে গর্বিত যেখানে তরুণদের এখনও কাঁদানে গ্যাসের মোকাবিলা করার সাহস আছে। কিন্তু এই রকম পরিস্থিতি তৈরি হওয়া দুঃখজনক। অভিনেত্রী আলিয়া ভাটও সরব হয়েছেন। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, তাদের ভবিষ্যৎ তাঁদেরই, আমাদের উচিত তাদের কথা শোনা। তাদের সাহস আমাকে বিনম্র করে। তারা শুধু নিজেদেরই প্রতিনিধিত্ব করছেন না, বরং যারা দেশের পাশে দাঁড়িয়েছেন তাদের সকলের কণ্ঠস্বর হয়ে উঠেছেন। অভিনেতা জিৎ লিখেছেন, প্রত্যেক যোগ্য পড়ুয়ার একটি ন্যায্য, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য শিক্ষা ব্যবস্থা পাওয়ার অধিকার রয়েছে। ঘটনার জন্য যারা দায়ী তাদেরই জবাবদিহি করতে হবে। এটি যেন দায়িত্ব, জবাবদিহি ও স্থায়ী সংস্কারের মুহূর্ত হয়, রাজনৈতিক স্কোর পূরণের নয়। প্রতিক্রিয়া এসেছে ক্রীড়া মহল থেকেও। ভারতের প্রথম ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদকজয়ী অভিনব বিন্দ্রা লিখেছেন, এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হোক যা আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। শিক্ষা ব্যবস্থা হোক স্বচ্ছ ও মেধাভিত্তিক। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।